জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের আমি ঠাকুরের কথা শুরু করছি। সকল বড়দেরকে প্রণাম জানাই এবং ছোটদেরকে অনেক ভালোবাসা। আজ আমি ময়মনসিংহে ঠাকুরের মহোৎসব নিয়ে একটি কাহিনী বলবো। ঠাকুর ময়মনসিংহে শ্রদ্ধেয় ভ্রাতা নির্মলচন্দ্র দত্তের বাড়িতে এলে নির্মলবাবু ও তাহার স্ত্রী একসঙ্গে ঠাকুরের কাছ থেকে নাম নিলেন। ঠাকুরের ভোগ দেওয়া হলে সকলে প্রসাদ পেলেন। নির্মলবাবু রোহিণীবাবুকে বললেন, দাদা, আমার ইচ্ছা অষ্টপ্রহর কীর্তন ও মহোৎসব করি। আপনি ঠাকুরের নিকট হইতে অনুমতি আনিয়া দেন। ঠাকুরের নিকট অনুমতি প্রার্থনা করলে ঠাকুর বললেন, দরকার কি? টাকা খরচ করতে চায়? অনেক গরিব দুঃখী আছে, তাহাদের দান করুন। আমি থাকতে পারবো না। অনেক অনুনয় বিনয় করার পর ঠাকুর বললেন, আমার কি বিশেষ কাজে ঢাকায় যাইতে হবে, আমি থাকতে পারবো না। তিনি রোহিণীবাবুকে ময়মনসিংহে মহোৎসবে থাকার আদেশ দিয়ে ঢাকায় চলে গেলেন। ওনাকে আনতে ময়মনসিংহ থেকে ঢাকায় লোক পাঠানো হলো। তখন তাদেরকে ঠাকুর বললেন, আমার যাওয়ার কোনো দরকার নাই। আমার সমস্ত শক্তি রোহিণীবাবুকে দিয়ে আসিয়াছি। তিনি ঠিক মতো উৎসব সম্পন্ন করবেন। ময়মনসিংহ ফিরে তাহারা এই সংবাদ সবাইকে জানায়। এখন আর কাহারও মনে কোনো দুঃখ নেই। রোহিণীবাবু শুধু ভাবলেন, ঠাকুর একই বলেছেন, এরূপ গুরুদায়িত্ব ভার বহন করবার শক্তি তার কোথায়? মনে মনে ঠাকুরকে বারবার প্রণাম করে তিনি প্রার্থনা করলেন, ঠাকুর, এই উৎসব যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়। কীর্তন খুব জমেছে। কীর্তনের দল নানা দিক হতে এসেছে। দুপুরের পুজো ও ভোগ আরতি করলেন শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র সতীন্দ্রমোহন চক্রবর্তী। অনেক ভক্ত প্রসাদ গ্রহণ করছেন। পরের দিনে মহোৎসবের জন্য কত লোকের আয়োজন হবে নির্মলবাবু রোহিণীবাবুকে জিজ্ঞাসা করলেন। রোহিণীবাবু বললেন, 5,000 লোক তো হবে। নির্মলবাবু সেই অনুসারে হিসাব করে সমস্ত জিনিসপত্র জোগাড় করলেন। যাহারা সর্বদা ময়মনসিংহে মহোৎসব করেন তাহারা নির্মলবাবুকে জোরের সঙ্গে বললেন, এত লোক হইতেই পারে না। প্রত্যেক বছর সেখানকার বাজারে যে মহোৎসব হয় তাহাতে 1,000ও লোক হয় না। নির্মলবাবু কাহারও কোনো কথা শুনলেন না। 5,000 লোকের মতো সব সংগ্রহ করলেন। পরের দিন সকালে প্রায় 9টার সময় নগর কীর্তন শেষ হলে পূজনীয় সতীন্দ্রমোহন চক্রবর্তী পূজায় বসলেন। 10টার সময় আবার কীর্তন আরম্ভ হলো। বেলা 12টার পূর্বে পুজো ও ভোগ আরতি শেষ হলো। 1টার সময় প্রসাদ বিতরণ আরম্ভ হয়েছে। নির্মলবাবুর বাড়ির সামনেই জগদীশচন্দ্র গুহর প্রকাণ্ড দ্বিতল বাড়ির উন্মুক্ত প্রাঙ্গণে শেষ রাত্রি হতে রান্না আরম্ভ হয়েছে। ওই বাড়িটিও তাহার প্রসাদ বিতরণের জন্য ছেড়ে দিয়েছেন। প্রসাদ বিতরণ আরম্ভ হতে দেখা গেল অল্প অল্প লোক আসছে। পরিবেশক ও অন্য সব কর্মীরা ব্যস্ত হয়ে পড়লেন, কেননা লোক সংখ্যা খুবই কম। 2টোর সময় তাহারা নির্মলবাবুর নিকট প্রস্তাব করলেন যেন ম্যাথর পাড়ায় ও অন্যান্য স্থানে ঢোল পিটিয়ে সবাইকে আহ্বান করা হয়। 2:30টার সময় নির্মলবাবু ওই বিষয়ে রোহিণীবাবুর কাছে মতামত চাইলেন। রোহিণীবাবু বললেন, ভাই, ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই। ঠাকুরের উৎসব ঢাক পিটাবার কোনো দরকার হয় না। বিকালের দিকে লোক সামলানো কঠিন হইবে। কেন রোহিণীবাবু এইসব বললেন তাহা তিনি নিজেও জানতেন না। কোনো চিন্তা করে কিছু বলেননি। যাহা তখন তাহার মনে হয়েছে তখন তাহা তিনি বলেছিলেন। সত্যি বেলা তখন আনুমানিক 4টে। বহু লোকের সমাগম হতে আরম্ভ হলো। জগদীশবাবুর বাড়ির দোতলা ও একতলা সমস্ত ঘর, বারান্দা ও 2 বাড়ির মধ্যস্থলে মিউনিসিপ্যালিটি রাস্তার লোক বসে পড়েছেন। সকলেই প্রসাদ পাচ্ছেন। রাস্তাটি যানবাহন চলাচলের জন্য বন্ধ হয়ে গেছে। শুধু প্রসাদ বিতরণের জন্যই ব্যবহৃত হচ্ছে। এই একইভাবে রাত্রি 8টা পর্যন্ত প্রসাদ বিতরণ হলো। অবশিষ্ট আর কিছুই নেই। রোহিণীবাবু, নির্মলবাবু, সত্যেন্দ্রনাথবাবু ও অন্য কিছু কর্মীগণ মিলে 7-8 জন মাত্র প্রসাদ পেতে বাকি আছে। দেখা গেল
প্রসাদও কেবলমাত্র এই কয়েকজনের আন্দাজে অবশিষ্ট আছে। এমন সময় মাথায় পাগড়ি বাঁধা একজন হিন্দুস্তানি উপস্থিত হয়ে রোহিণীবাবুকে বললেন, বাবু 3 रोज कुछ खाया नहीं, बहुत भूखा है, कुछ प्रसाद मिलेगा? রোহিণীবাবু বললেন, জরুর মিলেগা। রোহিণীবাবু নিজে পাতা পেটে জল দিলেন, নির্মলবাবু স্বয়ং প্রসাদ এনে দিলেন। সব কিছু দেওয়া হয়েছে। তিনি সমস্ত জিনিস হতে একটু করে তুলে মুখে দিচ্ছেন এবং বলছেন, বহুত আচ্ছা হুয়া। রোহিণীবাবু আশ্চর্য হয়ে ভাবলেন, যে লোক 3 দিন কিছু খাননি তিনি এমনভাবে খাচ্ছেন কেন? প্রসাদ গ্রহণের পর বললেন, বহুত খা লিয়া। রোহিণীবাবু তাহাকে মুখ ধুতে পাঠিয়ে নিজেই উচ্ছিষ্ট পাতার ভুক্ত অবশিষ্ট তুলে জলে ফেলে দিতে গেলেন। ফিরে এসে দেখলেন ব্যক্তিটি মুখ ধুয়ে একটি পান নিয়ে চলে গিয়েছেন। তাহাকে জিজ্ঞেস করতে তিনি বলেছিলেন 4-5খানা বাড়ির পরে রাধা গোবিন্দের মন্দিরে তিনি থাকেন। রোহিণীবাবু সেই মন্দিরে দৌড়ে গিয়ে দেখলেন সেখানে ওরকম কোনো লোকই নেই। মন্দিরের লোকেদের কাছে জিজ্ঞাসা করে জানলেন ওখানে ওরকম কোনো লোক আসেই না। এইভাবে মহোৎসব শেষ হলো। 2-3 দিন পরে রোহিণীবাবু ঢাকায় আসলে ঠাকুরের নিকট হিন্দুস্তানি লোকটির বিষয়ে জানতে চাইলে ঠাকুর বলিলেন, উৎসব ঠিকমতো শেষ হইলে উৎসবের কর্তা স্বয়ং আসিয়া প্রসাদ গ্রহণ করেন। জয় রাম, জয় গোবিন্দ।